আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। অর্থায়ন ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক অভিযোজন কার্যকর হচ্ছে না, গ্লাসগোতে প্রধানমন্ত্রী। বিএনপির জন্য নির্বাচন অপেক্ষা করবে না, বললেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে সরকারের সাথে কোনো সংলাপ নয়, বললেন আমির খসরু। রাজধানীর 8টি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকাদান, দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি না মানায় অভিভাবকদের ক্ষোভ। উত্তরাঞ্চলে শীতের আমেজ দেখা মিলছে কুয়াশা আর শিশিরের। দিনে গরম থাকলেও ভোরের আবহাওয়া শীতল, কমছে তাপমাত্রা। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়া থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক। এবারে বিস্তারিত। শুরুতেই বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। অর্থায়ন এবং শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক অভিযোজন কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেলে গ্লাসগোতে অ্যাকশন অ্যান্ড সলিডারিটি দ্য ক্রিটিক্যাল ডিকেড বিষয়ে লিডার্স মিটিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অভিযোজন সংকট মোকাবেলায় উন্নত দেশগুলোকে অভিযোজন এবং প্রশমনে অর্ধেক ভিত্তিতে $100 বিলিয়ন সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। রাকিব হাসানের রিপোর্ট। বিশ্বের ভবিষ্যৎ বিপর্যয় ঠেকানোর উপায় খুঁজতে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসেছে বিশ্ব নেতাদের বৈঠক। 13 দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন তারা। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধি হয়ে বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা বলেন, শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ক্ষতিপূরণ অবশ্যই দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। Bangladesh has one of the world's most extensive domestic solar energy programs. We hope to have 40% of our energy from renewable sources by 2041. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসছে বাংলাদেশ। Bangladesh is often referred to as the ground zero for adverse impacts of climate change. Despite our vulnerabilities and resource constraints, we have adopted exemplary initiative to tackle climate change. এর আগে সিবিএফ এর বৈঠকে প্যারিস চুক্তি বাস্তবায়নে কমনওয়েলথ অ্যান্ড ক্লাইমেট ভালনারেবল ফোরাম বিএসএফ কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। Our common position can help us in securing the annual $100 billion for climate financing by the developed countries for the developing countries, as promised in Paris Agreement. The climate financing has to be in addition to the existing and future ODA. This amount should be allocated with the ratio of 50-50 between adaptation and mitigation. করোনা বাস্তবতায় 2 বছর পর বসা এবারের সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের প্রায় 1.5 শতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। রাকিব হাসান, মাই টিভি। জাতিসংঘের COP26 জলবায়ু সম্মেলন থেকে 2030 সালের মধ্যে বনজায় প্রতিরোধ বন্ধের বিষয়ে বিশ্বের শতাধিক নেতা একমত হয়েছেন। তারা এই বিষয়ে মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষর করবেন। COP26 সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখন পর্যন্ত এটাই বড় কোনো পদক্ষেপ হবে। অ্যামাজন বনের বিশাল অংশ উজাড়কারী ব্রাজিলও এই চুক্তিতে স্বাক্ষর করবে। এছাড়া বনভূমি ধরে রাখতে সরকারি ও বেসরকারি সাহায্য মিলিয়ে $19.2 বিলিয়ন একটি তহবিলও এই চুক্তির আওতায় গঠন করা হবে। এবারে রাজনৈতিক প্রসঙ্গ। সময় মতো সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির জন্য নির্বাচন অপেক্ষা করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সাম্প্রদায়িক হামলায় মেতে উঠেছে। বিএনপির ইন্ধনে সাম্প্রদায়িক হামলার প্রতিহত করতে দলীয় নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
নোয়াখালী জেলায় করোনা সুরক্ষা সামগ্রী প্রদান উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথা বলেন সম্প্রতি সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গে। বিএনপির পৃষ্ঠপোষকতা এই সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মাঝে আমাদের দেশের সম্প্রীতিকে বিনষ্ট করার চক্রান্ত করে। আওয়ামী লীগ সতর্ক থাকলে এদের এত দুঃসাহস হতো, এরকম তাণ্ডব চৌমুহানিতে তারা করে গেল, একটা পূজা মণ্ডপ রেহাই পেল না। আমরা আমাদের দায়িত্ব পালনে একটা ব্যর্থতা আমাদের আছে। আসন্ন সংসদ নির্বাচন নিয়েও দল ও সরকারের অবস্থান জানান ওবায়দুল কাদের। সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। অনুষ্ঠানে সাম্প্রদায়িক হামলা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। জবাব শুধু নয়, তাদেরকে সেই জ্বর শুদ্ধ উপড়ে ফেলার জন্য সরকার সদা জাগ্রত থাকবে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বর্তমান সরকারের অধীনে শুধু নির্বাচন নয়, এ নিয়ে কোনো সংলাপেও বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কেউ স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই বিএনপির বলে জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথে কর্মসূচি পালনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মান সুযোগ দেওয়ার দাবি জানিয়ে ডিএমপির কাছে লিখিত চিঠি দিয়েছে দলটি। মাহবুব সৈকতের রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বর্তমান সরকারের অধীনে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ না নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন বিএনপি মহাসচিব। আমরা দলগতভাবে করার বিপক্ষে ছিলাম, যেটা ইতিমধ্যে প্রমাণিত হতে শুরু করেছে। আওয়ামী লীগই এখন চিন্তা করছে দলীয় মার্কা বাদ দিয়ে নির্বাচন করার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে। জাতীয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্প্রতিষ্ঠার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে নির্বাচন কমিশন কোনো কিছুই করতে পারে না। এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় সরকারের সাথে নির্বাচন নিয়ে কোনো সংলাপে বিএনপি যাবে না বলে ঘোষণা দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। তাই নয়, কোনো আলোচনায়ও বিএনপি যাবে না। রাজনৈতিক কর্মসূচি পালনে আওয়ামী লীগের সমান অধিকারের পাশাপাশি গ্রেফতার বন্ধসহ বিভিন্ন দাবি জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। তারা যদি সভা করে মিছিল বের করতে পারে, আমরা কেন পারবো না? এবং সেই সমান অধিকার থাকতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব, সেখানে নিরাপত্তা দেবেন। এই কর্মসূচিগুলো যাতে আমরা পালন করতে পারি, সেটার জন্য উনি আমাদেরকে সহযোগিতা করবেন, এই কথাটা তিনি আমাদেরকে দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের বাইরে তাঁতি দলের মানববন্ধনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা মন্ত্রীর নির্দেশেই গায়েব করা হয়েছে, কারণ সামনে কোন পরিস্থিতি হয়, আবার এই ফাইলগুলো থেকে কত টাকা কোন জায়গা থেকে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে তার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, এই কারণে এই ফাইলগুলো আপনার হাওয়া করে দেওয়া হয়। সরকার দলীয় সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। নতুন করে আরেকটা ধাক্কা কিন্তু মাঠে ছেড়েছে, বলেছে জ্বালানির দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে। বুঝেছেন তো, কদিন আলাপ করে একটু দাম বাড়াবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবার স্কুল শিক্ষার্থীদের টিকাদান ও করোনা প্রসঙ্গ। রাজধানীর 8টি কেন্দ্রে চলছে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের কোভিড-19 টিকাদান কার্যক্রম। দ্বিতীয় দিনে কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করেন শিক্ষার্থীরা। তবে অধিকাংশ কেন্দ্রেই মানা হয়নি স্বাস্থ্যবিধি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। আর এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দুষছেন স্কুল কর্তৃপক্ষ। রাকিব হাসানের রিপোর্ট।
প্রথম দিন রাজধানীর একটি কেন্দ্রে চললেও দ্বিতীয় দিনে একযোগে 8টি কেন্দ্রে শুরু হয় 12 থেকে 17 বছর বয়সী শিশুদের কোভিড-19 টিকাদান কার্যক্রম। সকাল থেকেই কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় শিক্ষার্থীদের। দীর্ঘ অপেক্ষার পর টিকা নিতে পেরে খুশি তারা। টিকা নেওয়ার পরে আমার মনে হয় এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ যে আমরা এখন টিকা নিয়ে অনেকটুকু, করোনা একদম না হওয়ার তো চান্স নেই, কিন্তু অনেকটুকু বেটার এখন। অনেক স্যাটিসফাইড। আমাদের স্কুল এখন আমরা হোপ করি যে কোনো সংক্রমণ ছাড়া আমরা রেগুলারলি ক্লাস করতে পারবো, কারণ সিন্স এতদিন আমরা একটা ভয়ের মধ্যে ছিলাম যে স্কুলে যে আসছি ইনকেস যদি আমার কোভিড হয়ে যায় তাহলে কি হবে। এখন টিকা দেওয়ার পর আই থিঙ্ক যে সব কিছু এখন আগের মতো আমরা আগের লাইফে ব্যাক করতে পারবো। এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি কেন্দ্রগুলোতে ভিড় ছিল অভিভাবকদেরও। সকলের মাঝেই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। সকলকে এককভাবে মেসেজ দিয়ে দিছে। মেসেজ দেওয়াতে সব অভিভাবকরা আমরা বাচ্চা নিয়ে আসছি। তো মেসেজ দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল যে কতজনকে আমরা টিকা দিতে পারবো, কতজনকে পারবো না। গার্জিয়ানদের অনেক ভোগান্তি হয়েছে, সব ব্রাঞ্চ একসাথে ডেকে। কোনো ডিসিপ্লিন নেই, এটা একটা ব্যবস্থা হইলো, এটা একটা বাজে ব্যবস্থা হয়েছে। পরিবেশ তো আসলে খুবই জগা খিচুড়ি। তবে স্কুল কর্তৃপক্ষ বলছেন সার্ভার জটিলতার কারণে টিকা কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হওয়াতেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে, যার দায় স্বাস্থ্য অধিদপ্তরের। টিকাটা শুরু হওয়ার কথা হলো সকাল 9টায়। 8:30টার ভিতরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যারা টিকা দিবেন ইপিআই কর্মসূচির লোক এবং যারা এটা চেক করবেন আইটির লোক, তারা আসে নাই। আইটির লোক এসেছে 10:45টায়। তারপর উনি আসার পরেও দেখা যাচ্ছে যে সার্ভারে জটিলতা, স্পিড হয় না, কাজ হয় না, এই সমস্যা, রেজিস্ট্রেশন হচ্ছে না, টিকাদান কর্মসূচিও হচ্ছে না। তবে রাজধানীর 2টি কেন্দ্রের দায়িত্বে থাকা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সার্বিক পরিস্থিতিকে স্বাভাবিক বলেই মনে করছেন। আজকে খুবই স্বাস্থ্যবিধি মেনে সকলের সমন্বয়ে সুন্দরভাবে এবং এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় খুব সুন্দরভাবে আমাদের 9টা থেকে উৎসবমুখর পরিবেশে কোভিড-19 ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় একদিনে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 229 জন। আগের দিনের তুলনায় মৃত্যু শনাক্ত দুটিই বেড়েছে। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল 2 জনের, আর নতুন রোগী শনাক্ত হয়েছিল 214 জন। সবশেষ 24 ঘন্টায় 20,031 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.14%। আগের দিন এ হার ছিল 1.08%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনই নারী। এর মধ্যে 2 জন ঢাকার ও 1 জন চট্টগ্রামের। অন্য 6 বিভাগে গত 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এবারে অন্যান্য প্রসঙ্গ। অর্থ পাচারের অপরাধ বেড়েই চলেছে। দেশ থেকে অর্থ পাচারের ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত। ক্যাসিনো কাণ্ডের মামলায় ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের হাইকোর্টের দেয়া জামিন বাতিলের আদেশ দেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। 1 বছরের মধ্যে জয়গোপালের মামলা নিষ্পত্তির নির্দেশও দেন আদালত। 2020 সালের 13 জানুয়ারিতে অর্থ পাচারের অভিযোগে 2 ভাই এনু ও রূপনকে গ্রেফতার করে সিআইডি। তাদের দেয়া জবানবন্দির সূত্র ধরেই গ্রেফতার হয় জয়গোপাল। জয়গোপালকে হাইকোর্ট ডিভিশন বেইল দিয়েছিলেন এবং সেই বেইল রেজিস্টার লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ, যেহেতু মামলাটি করেছে সিআইডি। পূর্ণাঙ্গ বেঞ্চে দুপক্ষ শুনানি শেষে অর্থ পাচার উপর গুরুত্ব বিবেচনা করে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে দেন এবং বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন 1 বছরের মধ্যে যেন বিচারটি সম্পন্ন করা হয়। কার্তিকের মাঝামাঝিতে এসে দিনাজপুর সহ দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরু হয়েছে। দিনে গরম থাকলেও ভোরের আবহাওয়া রীতিমতো শীতল। কুয়াশার সাথে মৃদু ঠান্ডা অনুভব হচ্ছে। তাপমাত্রাও কমতে শুরু করেছে। দেখা মিলছে কুয়াশা আর শিশিরের। প্রতিনিধি মুকুল চ্যাটার্জির রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ভোরের আলো ফোটার সাথে সাথে ধানের শীষ এবং ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সাম্প্রতিক কয়েকদিনের বৃষ্টির পর এবার আগাম শীত এসেছে দিনাজপুরে। হিমালয়ের পাদদেশে হয় একটু আগেভাগেই পড়েছে শীত। আলো ফুটলেও যেতে চাইছে না কুয়াশার দাপট। এ সময় শরীরে গরম কাপড় নিয়েই বাইরে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে।
এবার একটু ঠান্ডাটা একটু আগাম মনে হচ্ছে, এই যে কুয়াশা, সকালবেলা করে শীত, ঠান্ডা ঠান্ডা ভাব। মোটামুটি ঠান্ডার মৌসুম পড়ে গেছে, এই যে বাচ্চাকে আমি জ্যাকেট উড়ে দিচ্ছি। সকালবেলায় তো চাদর গাদ দিবে হাতে, কোট কিনবে হাতে। আগাম শীতের কারণে এবার শীতের তাপমাত্রা বেশি হবে বলে আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষ। আগাম তো শীত পড়ে গেল, ঠান্ডা একটু বেশি। আগে গরম লাগতো, এখন ঠান্ডা বেরোচ্ছে, এখন শীত পড়তেছে। ডবল হেডলাইট জ্বালাতে লাগতেছে, তার কারণে অনেক জায়গায় জ্যাম দেখা যাচ্ছে, যে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না, গাড়ি আটক হয়ে আছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে দেশের অন্যান্য এলাকার চেয়ে দিনাজপুরে এবার শীত একটু আগেই নেমেছে। তাপমাত্রাও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। চলতি মাসে তাপমাত্রা আরও কমবে এবং শীতও বাড়বে। আগামী নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে স্বাভাবিকভাবে আরও হ্রাস পাবে এবং সে সময় শীতের অনুভূতি ধীরে ধীরে বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে আরও বৃদ্ধি পাবে। দিনাজপুর জেলায় বরাবরই শীতের তীব্রতা বেশি থাকে। এবারও শীতের মাত্রা বেশি হবে এমনটাই আশঙ্কা এই অঞ্চলের মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার মাইটেক। কয়েক বছর ধরে অনলাইনে বেড়েছে প্রযুক্তি পণ্যের কেনাকাটা। অনেকে বিপণী বিতানের দোকানের পাশাপাশি বিক্রি বাট্টা করছেন ই কমার্স সাইটে। অন্য দোকানের সাথে দাম যাচাইয়ের সুবিধা থাকলেও পণ্যের মান যাচাই নিয়ে ক্রেতা পর্যায়ে মাঝে রয়েছে সন্দেহ। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ক্রেতা হয়রানি রুখতে এমন বিষয় রয়েছে নজরদারিতে। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মোবারক করিম। দেশের বাজারে নতুন এক রূপ অনলাইন কেনাকাটা, যার বড় এক অংশের সূচনা ছিল প্রযুক্তি পণ্য নিয়ে। বিশেষ করে করোনাকালে লকডাউনের কারণে যখন প্রযুক্তি মাধ্যমে বেড়েছিল অফিস আদালত, শিক্ষা কার্যক্রম, সাথে পাল্লা দিয়ে বেড়েছিল এমন পণ্যের বিক্রিও। এ সময় নানা অফারের ভিড়ে ক্রেতারা পণ্য খুঁজতে বিভিন্ন সাইট যাচাই করলেও দ্বিধায় ছিলেন পণ্যের মান নিয়ে। যারা আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ক্রয় করবে তাদেরকে ডিসকাউন্টও আছে এবং খুব কম মূল্যে প্রাইস দেওয়া থাকে। আর কাস্টমার সার্ভিস সাপোর্ট সম্পর্কে খুব ভালো পাবে এবং ওইটাও আমাদের নিশ্চিত করা থাকে। আর আমাদের থেকে আসলে কেউ প্রোডাক্ট নিয়ে আসলে কোনো হ্যাসেলে পড়তে হয় নাই। তবে সে সময় ভালো সাড়া পাওয়াতে অনেকেই বিপণী বিতানের পাশাপাশি পরিচালনা করছেন ই কমার্স সাইটও। ওয়েবসাইট থাকলে ওরা ওয়েবসাইট কিন্তু দেখতে পারে, আবার যে হচ্ছে আমার এখান থেকে কেনাকাটা করে যায়। এখন আমার এখানে কিন্তু কেনাকাটা করার পরে কিন্তু তাদের একটা বিশ্বস্ত আছে যে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের অনেকগুলো শোরুম আছে। এখন ওরা যখন এটা বিশ্বস্ত পেয়েছে, এখন ওরা অনলাইন থেকে পারচেস করার একটা টেন্ডেন্সি চলে আসছে সবাই। সংশ্লিষ্টরা বলছেন অনলাইন গ্রাহক ভোগান্তি কমাতে রয়েছে বেশ কিছু নীতি। আপনার প্রাইসের ব্যাপারে প্রোটেকশন থাকতে হবে, একটা নীতিমালা থাকতে হবে, এবং নীতিমালার বাইরে গিয়ে এটা করা সম্ভব না। অবশ্যই প্রাইস প্রোটেকশন প্লাস প্রোডাক্ট প্রোটেকশন, প্রোডাক্ট যেটা অনলাইনে দেখা যাবে অবশ্যই সেই প্রোডাক্ট কাস্টমারকে সার্ভিস দিতে হবে। শুধু তাই নয়, গ্রাহকের আস্থা রাখতে দামের সামঞ্জস্যতায় অনলাইন বিক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হচ্ছে। যদি আমরা এমআরপি না বাস্তবায়ন করতে পারি তাহলে বিজনেসে কিন্তু একটা ধস নামবে, কারণ বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রাইস যদি ভেরিয়েশন থাকে একটা দোকানে একটা মানুষ কিন্তু কনফিউজড হয়ে যাবে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও অল সোলস ডে পালন করছে খ্রিস্ট সম্প্রদায়। এ উপলক্ষে দেশের সব খ্রিস্টান কবরস্থানে মোমবাতি জ্বালিয়ে পরলোকগত আত্মার শান্তি কামনায় প্রার্থনায় অংশগ্রহণ করছেন সকলেই। দর্শক, এই মুহূর্তে তেজগাঁ হলি রোজারি চার্চে কবরস্থানে রয়েছেন সহকর্মী প্যাট্রিক দিকস্তা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। প্যাট্রিক, আসলে এই আয়োজনের উদ্দেশ্য বা তাৎপর্য কি এবং কোথায় কোথায় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে? ধন্যবাদ তানবীর। আপনি জানতে চেয়েছিলেন যে কেন এই উৎসবটা বা এই অনুষ্ঠানটা করা হয়। আসলে এমনটা প্রচলিত আছে যে ফ্রেঞ্চ যারা ফরাসি যারা সন্ন্যাস রয়েছেন, এরা এই 998 খ্রিস্টাব্দে মূলত একটা নিজের আত্মিক প্রেরণা থেকেই তারা এই যারা মৃত লোক তাদের জন্য আসলে প্রার্থনার আয়োজন করেন এবং পরবর্তীতে এই প্রার্থনার আয়োজনটা সারা বিশ্বেই আসলে ছড়িয়ে পড়ে এবং সবাই এই মৃত লোকদের জন্য 2রা নভেম্বর যে তারিখ রয়েছে সেই তারিখে আসলে সবাই এখানে প্রার্থনায় আসেন, কবরস্থানে আসেন, তাদের প্রিয়জনের জন্য প্রার্থনা করেন, পরিবার পরিজনের জন্য প্রার্থনা করেন, সারা দেশের বিভিন্ন মানুষ যারা পরলোকগত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করেন। আপনারা দেখছেন যে আমি এখন তেজগাঁতে রয়েছি, এখানে অনেক মানুষ এসেছেন এবং সারা
সারাদিনই এখানে মোমবাতি জ্বালিয়েছেন, প্রিয়জনদের কবরে মালা দিয়েছেন, ফুল দিয়েছেন এবং বিভিন্নভাবে এরা এখানে প্রার্থনা করেছেন, প্রিয়জনের জন্য প্রার্থনা করেছেন, আত্মীয় স্বজনের জন্য প্রার্থনা করেছেন এবং প্রার্থনা করেছেন নিজের জন্য। সেখানে নিজেকে আরও পরিচালিত করে কি করে মৃতদের মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায় এবং নিজেকে কি করে সেখানে নিয়ে যাওয়া যায়, নিজের মধ্যে যেন সেই পরলোকগত একটা চিন্তা আসে, সেই বিষয়টা আসলে এখানে সবাই ভাবনার মধ্যে রেখেছেন এবং তারা এখানে প্রার্থনা করেছেন এবং সারাদিন আজকে এখন পর্যন্ত এখানে প্রার্থনা করছেন। বিভিন্ন মানুষ এখানে রয়েছেন, কবরস্থানে রয়েছেন এবং এখানে শুধু নয়, এটা আমরা সারা বিশ্বেই এই অনুষ্ঠানটা চলছে এবং তারা সবাই প্রার্থনা করছেন যেন যারা পরলোকগত হয়েছেন, যাদের আসলে প্রার্থনা ছাড়া কিছুই নেই, যাদের জন্য আসলে সবাই শুধুমাত্র প্রার্থনাই করতে পারেন, তাদের জন্য প্রার্থনা করছেন এবং তাদের আত্মার শান্তি কামনা করছেন। এই ছিল এখানে সর্বশেষ তানবীর। দর্শক, আমাদের সহকর্মী প্যাট্রিক ডিকস্তা তেজগাঁ রোজারি চার্চ কবরস্থান থেকে জানাচ্ছিলেন, সেখান থেকে আজকের যে আয়োজন আসলে এ সম্পর্কে বিস্তারিত জানছিলাম আমরা। চট্টগ্রামে একই পরিবারের 8 সদস্য গ্যাস লাইন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 6 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহতদের বেশিরভাগেরই শরীর আগুনে ঝলসে গেছে। অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত 12:30টার দিকে নগরের উত্তর কাট্টলী এলাকার একটি 6তলা ভবনের টপ ফ্লোরের বাসায় গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নর্মাল ডেলিভারির মাধ্যমে একই সঙ্গে 5 সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন নামের এক গৃহবধূ। সকালে প্রথমবারের মতো একসঙ্গে 5 সন্তানের জন্ম দেন তিনি। তবে গর্ভধারণের প্রায় 6 মাসের মাথায় এই শিশুদের জন্ম হওয়ায় তাদের ওজন কম হয়েছে। 5 শিশুর মধ্যে 4 মেয়ে ও 1 ছেলে সন্তান রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাহিন আক্তার সুমন বলেন, মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সংকটাপন্ন। 5 নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রিম্যাচিউর জন্ম হওয়ায় তাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম। সর্বনিম্ন 430 গ্রাম থেকে সর্বোচ্চ 650 গ্রাম ওজন। শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থায়ন ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক অভিযোজন কার্যকর হচ্ছে না, গ্লাসগোতে প্রধানমন্ত্রী। বিএনপির জন্য নির্বাচন অপেক্ষা করবে না বললেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে সরকারের সাথে কোনো সংলাপ নয় বললেন আমির খসরু। রাজধানীর 8টি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকাদান, দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি না মানায় অভিভাবকদের ক্ষোভ। উত্তরাঞ্চলে শীতের আমেজ দেখা মিলছে কুয়াশা আর শিশিরের। দিনে গরম থাকলেও ভোরের আবহাওয়া শীতল, কমছে তাপমাত্রা। হ্যালোইন উৎসব চলাকালে যুক্তরাষ্ট্র জুড়ে গোলাগুলির ঘটনায় কমপক্ষে 12 জন নিহত, আহত অর্ধ শতাধিক। এবং টি-20 বিশ্বকাপের সুপার 12-এ বাংলাদেশকে 6 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।